হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমরা পড়ছিলাম মাধ্যমিক ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার, তাই না? সেখানে পার্ট 1 কিন্তু আমরা বর্জ্যের উৎস এবং বর্জ্যের প্রকারভেদ কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। তোমরা যারা এখনও ওই ভিডিওটি দেখোনি অবশ্যই সেই ভিডিওটি দেখো, তারপরে এই ভিডিওটাও দেখো। এই ভিডিওতে আমরা আজকে পড়ব কি, এর আগের দিন কিন্তু বর্জ্যের উৎস, বর্জ্যের প্রকারভেদ, বর্জ্যের দ্বারা সৃষ্টি হওয়া রোগ, তার প্রভাব কিন্তু আমরা পড়েছি। এবার এই সম্পর্কে শুধু জানলেই হবে না, বর্জ্য একটা কিন্তু বাস্তব সমস্যা এবং প্রকৃতিতে বা পৃথিবীতে যত দিন যাবে, যত যুগ পেরোবে, যত দিন গড়াবে, এই বর্জ্যের পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে, কারণ লোক সংখ্যা বাড়বে। আর বর্জ্য কি, প্রতিদিন মানুষ বর্জ্য তৈরি করছে। সেই বর্জ্যকে দেখো ব্যবস্থাপনা না করলে কী হবে, প্রকৃতিতে গোটা পৃথিবীটাই একদিন বর্জ্যে পরিণত হবে, তাই না? সেই যে গান, সেই যে বিখ্যাত লাইন, মরতে চাই না আমি সুন্দর ভুবনে, তখন সেই সুন্দর ভুবন আর সুন্দর থাকবে না, তাই না? তাই সেই কারণে বর্জ্যকে ব্যবস্থাপনা কিন্তু করতে হবে, জানতে হবে। আর বর্জ্য ব্যবস্থাপনা জানার জন্য কি করতে হবে, তোমাদের এই যে ছাত্রী জীবন যে চলছে, এই ছাত্র জীবন থেকেই সেই বর্জ্য ব্যবস্থাপনা করার, বর্জ্যকে সঠিক জায়গায় রাখার, সঠিক জায়গায় ফেলার সেই আদব কায়দা কিন্তু সুঅভ্যাস তৈরি করতে হবে, ঠিক আছে? সবসময় মনে রাখবে একটা কথা, যে তোমাদের যে সিলেবাস, যে পড়াশোনা আছে, তা কিন্তু শুধু তোমাদের পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য নয়, এর মাধ্যমে তোমাদের কিন্তু অনেক কিছু মানে চারিত্রিক গঠন এবং একটা সুমানুষ তৈরি করার প্রচেষ্টা থাকে। সে কারণে এই যে বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টারটা তোমাদের এটা শেখাবে কীভাবে আমরা প্রকৃতিকে সুন্দর রাখবো এবং আমরা সুস্থ থাকার জন্য কীভাবে বর্জ্যকে ফেলানো উচিত, বর্জ্যকে কীভাবে ব্যবস্থাপনা করা যায়, কীভাবে ম্যানেজমেন্ট করা যায়, সেটাই আমরা জানব। তো আজকে পার্ট 2তে আমরা শিখব কি, যে সত্যিকারের বর্জ্যকে কীভাবে ম্যানেজমেন্ট করা যায় বা বর্জ্যকে কীভাবে ব্যবস্থাপনা করা যায়। তো এখানে প্রথমেই প্রশ্ন একটা থাকে যে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো? তো বর্জ্য ব্যবস্থাপনা কি, যে দৈনন্দিন ব্যবহার্যের ফলে বা বিভিন্ন মানুষের কার্যকলাপের ফলে যে বর্জ্য তৈরি হচ্ছে, তাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে, ঠিক আছে, একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে সেগুলোকে পরিবেশের মধ্যে এমনভাবে রাখা যাতে সেগুলো থেকে প্রকৃতিতে দূষণ না ছড়ায়, মারাত্মক ক্ষতি না হয়, ঠিক আছে? তার জন্য যে ব্যবস্থাপনার যে পদ্ধতি, তাকে কি বলবে? বর্জ্য ব্যবস্থাপনা। এবার এই বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো নিয়েই আমাদের আলোচনা আজকের ভিডিওতে, ঠিক আছে? তো প্রথম পদ্ধতি, এখান থেকে প্রশ্নও হয়, অবশ্যই পদ্ধতিও জানবো, প্রশ্ন উত্তরও জানবো। প্রথম পদ্ধতি যেটা, সেটা হলো 4R, ঠিক আছে? এখন এই পদ্ধতিটা হলো 4R। এর আগে কি ছিল? এর আগে ছিল কিন্তু 3R। এটারই অ্যাডভান্স আধুনিক রূপ হলো 4R। এখন তারপরেও আবার একটা এখন নতুন অ্যাড হয়েছে, যেটা হচ্ছে কি, যেটার নামে পরিচিত হলো কি, যেটা হলো 5R নামে পরিচিত, ঠিক আছে? এই 4R কি, 4R শব্দটাই বলছে কি, এখানে কি থাকবে? 4টা আর থাকবে। বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতি, তার মধ্যে অন্যতম হলো কি, এই 4R, ঠিক আছে? এই 4R, 4টা আর কি কি, একটা আর দিয়ে হয় কি রিডিউস, আরেকটা আর দিয়ে রিইউজ, আরেকটা আর দিয়ে রিসাইকেল, আরেকটা দিয়ে রিনিউ। এবার এই 4R এর 4টা আর এর মানে কি? রিডিউস কথাটার অর্থ হলো কি, পরিমাণে হ্রাস করা, অর্থাৎ বর্জ্য প্রতিদিন যে তৈরি হচ্ছে, সেই বর্জ্যটাকে যথাসম্ভব কি আমরা কিন্তু কমাতে পারি, বর্জ্য যাতে কম উৎপাদন হয়, কম পরিমাণে তৈরি হয়, সেই চেষ্টা করতে হবে। সেটাকে বলা হচ্ছে কি, বর্জ্যের পরিমাণ হ্রাস করা, সেটাকে বলা হচ্ছে রিডিউস। যে ক্ষেত্র থেকে, যে উৎস থেকে বর্জ্য তৈরি হচ্ছে, সেখানে যথাসম্ভব চেষ্টা করতে হবে যাতে বর্জ্য পরিমাণে কম তৈরি হয়। 2 নম্বর কি, পুনর্ব্যবহার, অর্থাৎ রিইউজ অর্থাৎ পুনর্ব্যবহার। যে এমন অনেক বর্জ্য থাকে যেগুলোকে কি পুনরায় ব্যবহার করা যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হবে, সেই বর্জ্যগুলোকে পুনরায় ব্যবহার করতে হবে। যেরকম তার উদাহরণ হলো কি, দেখো তোমার কাছে একটা নতুন স্মার্টফোন চলে আসলো, তোমার কাছে ব্যাকডেটের একটা পুরানো স্মার্টফোন আছে, সেটাকে যদি তুমি ফেলে দাও তাহলে সেটাই বর্জ্য। আবার ওটাকে যদি কেউ ইউজ করে তাহলে সেটা কি, সেটা কিন্তু বর্জ্য নেই, তার কাছে কিন্তু সম্পদ। এই বর্জ্যের ধারণাটা এরকমই, যার কাছে যত বেশি উন্নত, যার কাছে টাকা পয়সা বেশি থাকে, সেই কিন্তু বর্জ্য বেশি উৎপাদন করে, এটা কিন্তু ফ্যাক্ট। এবার কারো কাছে পুরানো একটা সাইকেল আছে, সে নতুন একটা বাইক কিনে নিল, তার ক্ষেত্রে সেই সাইকেলটার কোনো ব্যবহার থাকবে না, সেটাই কিন্তু বর্জ্য হয়ে যেতে পারে। এবার পুরনো টিভি আছে, কেউ এবার একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি কিনলো, তার কাছে সেই পুরনো টিভিটা কি, বর্জ্য, তাই না? সে তো একসঙ্গে দুটো টিভি দেখবে না, বাড়িতে রাখবে না, সেটা কি হয়ে যাবে, বর্জ্য হয়ে যাবে। কিন্তু সেটা যার বাড়িতে টিভি নেই, তাকে যদি গিফট করে, তাহলে তার কাছে সেটাই কিন্তু একটা সম্পদ। তাহলে এইভাবে কি, রিইউজ, পুনর্ব্যবহারের মাধ্যমে কিন্তু বর্জ্যের পরিমাণ কিন্তু হ্রাস করা সম্ভব, তাই না? এভাবে একই রকমভাবে যত ইলেকট্রনিক্স জিনিসের কথা বললাম, আরও অনেক কিছু আছে যেগুলোকে পুনরায় ব্যবহার করা সম্ভব, তাই না? এবার কি, 3 নাম্বার আরেকটা পদ্ধতি কি, পুনর্নবীকরণ, রিসাইকেল,
ঠিক আছে। রিসাইকেলটা কি হবে? রিসাইকেল অর্থাৎ আমাদের বাড়ি থেকে অনেক বর্জ্য পদার্থ যেগুলোকে কি করা হয়, বাড়ি থেকে কিন্তু নিয়ে যাওয়া হয় ভাঙড়ি হিসাবে বা ভাঙা হিসেবে কিন্তু কিনে নিয়ে যায় না, প্লাস্টিক, বিভিন্ন ধাতব বস্তুর অবশিষ্টাংশ বা ভাঙা লোহার জিনিস, দস্তার জিনিস, তাই না, প্লাস্টিকের চেয়ার, এগুলো কি হয়, এগুলো কিন্তু কিনে নিয়ে যায় ভাঙড়ি হিসেবে। এবার এগুলোকে গলিয়ে কি পুনরায় আবার নতুন পদার্থের রূপ দেওয়া যায়, নতুনভাবে আবার তৈরি করা যায়। তো সেক্ষেত্রে কি হচ্ছে, রিসাইকেল হচ্ছে, ঠিক আছে, রিসাইকেল। আর কি, আর একটা হচ্ছে প্রত্যাখ্যান। এখানে রিফিউজটা নেই, এখানে রিনিউ দেওয়া আছে। যাই হোক, প্রত্যাখ্যান কথার অর্থ হলো রিফিউজ, অর্থাৎ সেই সমস্ত বর্জ্য যেগুলো প্রকৃতিতে বর্জ্য তৈরি করে সেই সমস্ত পদার্থগুলোকে নিতে যদি আমরা অস্বীকার করি, যেমন মাইক্রো পলিব্যাগ, ঠিক আছে, যেগুলো হচ্ছে পলিথিন ব্যাগ, যেগুলো আমরা যখনই কোনো দোকানে বা বাজারে যখন কোনো কিছু কিনি তখন আমরা কি চেয়ে নেই, তাই না, এই কুঅভ্যাসটা দূর করতে হবে, বাড়ি থেকে ব্যাগ নিয়ে যেতে হবে, তাহলে আর ওই পলিথিন ব্যাগ কিনতে হচ্ছে না। এই পলিথিন ব্যাগ কিন্তু মারাত্মক দূষণ ছড়াচ্ছে, এটা কিন্তু সব থেকে বেশি দূষণ ছড়ায় প্রকৃতিতে। দেখতে খুব পাতলা, খুব ছোট, সামান্য একটা জিনিস মনে হয়, কিন্তু এটা সব থেকে মারাত্মক জিনিস, ঠিক আছে। তো এটাকে এইভাবে আমরা যে বর্জ্য, কেউ যদি আমাদের বর্জ্য দিতে চায়, তাই না, দোকান থেকে বর্জ্যই বলবো আমি, তোমাকে জিনিসটা দেওয়ার দিচ্ছে ঠিকই, ভালো লাগছে নিতে, কিন্তু সেটা কিন্তু তোমাকে বর্জ্য দিচ্ছে, সেটা তুমি এনে কী করবে, সেই জিনিসগুলো ব্যবহার করার পর ওই প্লাস্টিকটা কিন্তু ছুঁড়ে ফেলছো, যেটা প্রকৃতিতে কিন্তু মিশছে না, তাই না, বর্জ্য। তো ওটা নিতে অস্বীকার করতে হবে, এটা হলো রিফিউজ। আর কি করা যাবে, আর হচ্ছে রিনিউ, নতুনভাবে যদি তৈরি করা যায়, নতুন রূপ দেওয়া যায়, তাহলে হবে কি রিনিউ বা নতুন রূপ দেওয়া। এবার দেখো ফাইবারের ক্ষেত্রে কি হয়, ফাইবারের 5টা আর কি থাকে, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিজেক্ট বা রিফিউজ, আর একটা হলো কি রিপেয়ার। অনেক সময় অনেক জিনিস ঠিক করার বা ঠিক করলেই পুনরায় ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটা করা সম্ভব হয় না বা কেউ করতে চেষ্টা করে না। যদি সেটাকে ঠিক করা সম্ভব হয় বা সেটাকে রিপেয়ার করা সম্ভব হয়, তাহলেই কিন্তু সেটা পরিবেশে বর্জ্য হিসাবে থাকবে না, তা সেক্ষেত্রে কি হবে, সেটা কিন্তু পরিবেশে সেই দূষণ ছড়াবে না, ঠিক আছে। তো এটা হলো ফাইবার, যেখানে 5টা আরের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার বর্জ্য ব্যবস্থাপনার কি কি পদ্ধতি আছে, ঠিক আছে, বর্জ্য ব্যবস্থাপনার পরবর্তী আর কি কি পদ্ধতি আছে দেখো। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি আছে, দেখো প্রয়োজনীয়তা, এটা হলো প্রয়োজনীয়তা, কি কারণে আমরা বর্জ্যকে ব্যবস্থাপনা করব, আমাদের কি দরকার আছে বর্জ্যকে ব্যবস্থাপনা করার। 1 নাম্বার, তাহলে প্রকৃতিতে দূষণ ছড়াচ্ছে, সেই দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন আছে। 2 নাম্বার, সম্পদ সৃষ্টি করতে অবশ্যই ব্যবস্থাপনা করতে হবে। যদি আমরা বর্জ্য ব্যবস্থাপনা না করতে পারি তাহলে কিন্তু সম্পদ সৃষ্টিতে বাধা তৈরি হবে, এগুলো প্রকৃতির মধ্যে সম্পদ সৃষ্টিতে কিন্তু অবস্ট্রাকশন বা বাধা সৃষ্টি করবে। 3 নাম্বার কি, বর্জ্যের পরিমাণ হ্রাস করার জন্য বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজন আছে, তাই না। যদি আমরা বর্জ্যকে ব্যবস্থাপনা করতে না পারি তাহলে প্রকৃতিতে, ওই যে বললাম, গোটা পৃথিবীটাই একদিন বর্জ্যে পরিণত হবে, বর্জ্যে ভরে যাবে। উন্নত দেশগুলোকে দেখো, উন্নত দেশগুলো এত সুন্দর, ওরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওখানে এত ভালো যে তোমরা উন্নত দেশে যাবে, তাই বলে কি তারা কি বর্জ্য উৎপাদন করে না, তারা কি বর্জ্য হয় না, তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য কি বর্জ্য তৈরি হয় না, হয়, কিন্তু তারা এত সুন্দর করে ম্যানেজমেন্ট করতে পারে, ব্যবস্থাপনা করতে পারে যে তুমি যদি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে যাও, তোমার চোখে সাধারণত জাপানে, আমেরিকায়, চীনে গেলে কিন্তু এভাবে আমাদের দেশে যেভাবে বর্জ্য চোখে পড়ে, হাঁটতে চলতে চারিদিকে, সেভাবে বর্জ্যকে তোমার চোখে কিন্তু পড়বেই না, ঠিক আছে। তাহলে বর্জ্যের পরিমাণ হ্রাস করার জন্য কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা জানার প্রয়োজন রয়েছে, ঠিক আছে। এবার এবার ব্যবস্থাপনার জন্য কি পদ্ধতি জানতে হবে, সেই পদ্ধতিগুলো কি কি, পদ্ধতিগুলো দেখো, পদ্ধতিগুলো থেকে প্রশ্ন হয় কিন্তু। 1 নাম্বার, বর্জ্য পৃথকীকরণ। পৃথকীকরণ কি, ওই যে প্রথমে এর আগে যে ছবিটা ছিল, আলাদা আলাদা ড্রাম বা আলাদা আলাদা বর্জ্য রাখার পাত্র ইউজ করতে হবে, যেখানে কি বর্জ্যের প্রকৃতি অনুসারে আলাদা আলাদা করতে হবে, যেগুলো জৈব ভঙ্গুর তাকে আলাদা, যেগুলো পচে যাবে সেগুলোকে আলাদা, যেগুলো জৈব অভঙ্গুর সেগুলোকে আলাদা, যেগুলো ক্ষতিকারক বিষাক্ত পদার্থ যেগুলো থেকে বিষ ছড়াবে প্রকৃতিতে, যেই বর্জ্যগুলো সেগুলোকে আলাদা ফেলতে হবে, ঠিক আছে। এইভাবে বর্জ্যকে আলাদা আলাদা জায়গায় ফেলে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিটাও হলো কি পৃথকীকরণ, বর্জ্য পৃথকীকরণ, যেটা কোথায় করা হয়, স্কুলে, হাসপাতালে বা কোনো ইনস্টিটিউটে করা হয়ে থাকে, ঠিক আছে। 2 নাম্বার, ভরাটকরণ। এই ভরাটকরণ পদ্ধতি কি, ভরাটকরণ হচ্ছে বর্জ্যগুলোকে, এই বর্জ্য পদার্থগুলোকে কোনো নিচু জায়গায় ভরাট করার ক্ষেত্রে, কনস্ট্রাকশনের জন্য ধরনের কোনো নিচু জায়গাকে ভরাট করতে হবে, যার উপরে বিল্ডিং হবে, সেক্ষেত্রে বর্জ্যগুলোকে নিচে রেখে, নিচে চাপা দিয়ে
তার উপরে নির্মাণ কার্য করা যায়, সেক্ষেত্রে বর্জ্যগুলো কি চাপা পড়ে গেল, ভরাট পড়ে গেল, ঠিক আছে, ভরাট হয়ে গেল, জায়গাটাও ভরাট হয়ে গেল এবং বর্জ্যও কী হলো, প্রকৃতিতে কমে গেল। সরি। এবার কি সার উৎপাদন, এই যে জৈব ভঙ্গুর বর্জ্যগুলো আছে যেগুলো পচে যায়, যেগুলো প্রকৃতিতে মিশে যায়, সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে নির্দিষ্ট পদ্ধতি, কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতি থেকে সার উৎপাদনের জন্য ব্যবহার করা যেতে পারে, সার উৎপাদনের জন্য ইউজ করতে হবে, ঠিক আছে। এই সার উৎপাদনের থেকে এইখানে আমাদের জানতে হবে ভার্মি কম্পোস্টিং। ভার্মি কম্পোস্টিং কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো কিন্তু ভিভিআই, এগুলো কিন্তু সব কয়টাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই পদ্ধতিগুলোই তোমাদের জানতে হবে, তাই না? ছাত্র বা শিক্ষার্থী হিসেবে এটা তোমাদের জানা কিন্তু তোমাদের দায়িত্ব। ভার্মি কম্পোস্টিং কি, তো যে সমস্ত জৈব পদার্থ প্রকৃতিতে মিশে যায়, পচে যায়, হ্যাঁ, জীবাণুর দ্বারা বিয়োজিত হয়, তো সেই বর্জ্য পদার্থগুলোকে কি করতে হবে, এরকম সুন্দর করে সরকারি প্রকল্প এখন শুরু হয়েছে যে কৃষকদেরকে এগুলো অনুদান হিসেবে দিয়ে তাদেরকে কিন্তু শেখানো হয় কীভাবে ভার্মি কম্পোস্টিং বা কেঁচো সার তৈরি করবে। এক্ষেত্রে জৈব ভঙ্গুর বর্জ্যগুলোকে এভাবে সুন্দর করে একটা প্লাস্টিকের ঘেরার মধ্যে ফেলানো হয় এবং সেখানে একটা নির্দিষ্ট সময় পরে কি এখানে লাল কেঁচো কিন্তু ছেড়ে দেওয়া হয়। এবার এই কেঁচো কী করবে, সেই জৈব পদার্থগুলোকে খেয়ে বংশ বিস্তার করে সমস্ত জৈব পদার্থগুলোকে খেয়ে পচিয়ে একটা খুবই উন্নত মানের জৈব সার তৈরি করবে, যেটা থেকে রাসায়নিক সারের যেরকম সাইড এফেক্ট আছে, যেরকম ক্ষতি করে মানুষের শরীরে জমা হচ্ছে, ক্ষতি নানা রকম রোগ বিসুখ ছড়াচ্ছে, তাই না? আজকাল মানুষের শরীরে যে কারণে ক্যান্সার বেড়ে যাচ্ছে, তো এক্ষেত্রে কি জৈব সার থেকে কোনো রকম রোগ ব্যাধি ছড়াবে না। আবার এই জৈব সার দিয়ে বা কেঁচো সার দিয়ে যে সবজি বা ফসলের চাষ হবে সেটা কিন্তু খুবই সুস্বাদু, টেস্টি হবে, ঠিক আছে, স্বাদ অনেক বেটার হবে। তো এটা হলো ভার্মি কম্পোস্টিং। আর কি পদ্ধতি আছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি, স্ক্রাবার। এবার গ্যাসীয় বর্জ্য, গ্যাস প্রকৃতিতে কিন্তু মারাত্মক ক্ষতি করছে, তাই না? বিষাক্ত গ্যাস কিন্তু প্রকৃতিতে ছড়িয়ে পড়ে প্রকৃতির ক্ষতি করছে, মানুষের ক্ষতি করছে, জীবজগতের ক্ষতি করছে। সেক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণে গ্যাস কোথা থেকে বের হয়, কারখানা থেকে, গাড়ি থেকে বের হয় না? তো সেক্ষেত্রে কারখানার পাশে তোমরা দেখবে এরকম নীল রঙের এরকম একটা বস্তু থাকে বিশাল বড়। এবার এই জিনিসটা কি, এই জিনিসটাই হলো কি, এই জিনিসটা হলো স্ক্রাবার। এই জিনিসটার ভিতরে অ্যাকচুয়ালি কি থাকে দেখো, তার আগে বলে দিই, স্ক্রাবার দুই ধরনের হয়। একটা হলো কি, একটা হলো শুষ্ক স্ক্রাবার, ঠিক আছে, একটা হলো শুষ্ক স্ক্রাবার, আর একটা হলো কি আর্দ্র স্ক্রাবার। এবার শুষ্ক স্ক্রাবারটা কি, যেটার ভিতরে কোনো জল থাকবে না। দেখো স্ক্রাবারের আমি ফাংশনটা দেখাই দিচ্ছি। তো এর ভিতরে কি থাকে, এরকম করে এই পাইপ দিয়ে গ্যাস ইনলেট দিয়ে এদিকে গ্যাসটা ঢুকবে এবং গ্যাসটার ধর্ম অনুসারে গ্যাস উপরের দিকে ওঠার চেষ্টা করবে। এবার এখানে এমন কিছু পদার্থ দেওয়া আছে ঘন, যার ভিতর দিয়ে কি যাওয়ার সময় এর মধ্যে বড় বড় যে মলিকিউলসগুলো আছে সেগুলো আটকে যাবে। এরপর তার উপরে কী থাকবে, এরকম করে একটা পাইপ থাকবে যেখান দিয়ে স্প্রে করে দেওয়ার মতো করে জল সবসময় পড়তে থাকে। এবার সেই ধোঁয়াটা যখন ওই বাষ্পের ভিতর দিয়ে যাবে তখন সেই ধোঁয়ার মধ্যে থাকা যে অ্যারোসল জাতীয় পদার্থগুলো আছে সেগুলো সেই জলের মধ্যে আটকে থাকবে এবং জলের মাধ্যমে নিচে পড়ে যাবে। এবার তারপরে আবার একটা এরকম একই রিপিটেড দুটো লেয়ার থাকবে, যার মধ্যে এরকম করে আবার ফিল্টার হবে, আবার জলের মাধ্যমে ধুয়ে নিচে পড়বে। সবশেষে তার উপরে আরেকটা কি থাকবে, আরেকটা এমন একটা ফিল্টারের মতো থাকবে, একটা ঘন কাগজের মতো, ঘন একটা কী বলবো কাগজ, পেপার বা একটা কাপড়ের মতো থাকবে, যার ভিতর দিয়ে গ্যাসটাকে পাস হতে হবে, যেখানে সমস্ত অবিশুদ্ধ মোটামুটি প্রায় 90% বা 80% অবিশুদ্ধ যে পদার্থগুলো আছে, যেগুলো ক্ষতিকারক পদার্থগুলো সেখানে আটকে যাবে, ঠিক আছে। এবং সবশেষে এখানে এই জলের মধ্যে পড়বে, তারপর এটাকে পাম্প করে বের করে দেওয়া হবে, বা এই জলটাকে পুনরায় আবার এই কাজেই ব্যবহার করা হবে এবং ওখানেই থাকবে। এই যে দেখো এইখানে এই যে ড্রামটা এখানে কিন্তু জমা থাকছে, ঠিক আছে। এই যে দেখো পাম্পটা, এই পাম্পটাই এই কাজটা করছে, ঠিক আছে, বুঝতে পারলা? এটা হলো আর্দ্র স্ক্রাবার। শুষ্ক স্ক্রাবার কি, এবার তোমরা গাড়ি দেখেছো, এখন যে বাইক বেরোচ্ছে, গাড়ি বেরোচ্ছে, সেগুলো কি BS6 মডেল, ভারত স্টেজ 6, সেক্ষেত্রে কিন্তু শুষ্ক স্ক্রাবার ইউজ করা আছে। সেই গাড়ির মধ্যে কিন্তু শুষ্ক স্ক্রাবার লাগানো আছে, যেটাকে কিন্তু এরকম জলের ব্যবস্থা নেই, কিন্তু সেই জিনিসটা কি এই গাড়ি থেকে যে বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে সেই বিষাক্ত ধোঁয়াগুলোকে ফিল্টার করতে পারে, ঠিক আছে, সেটা শুষ্ক স্ক্রাবার। বোঝাতে পেরেছি? ঠিক আছে। এবার দেখো আরেকটা জিনিস এই স্লাইডের মধ্যে আমাদের থেকে গেছে, সেটা হলো ইউট্রোফিকেশন। এই ইউট্রোফিকেশনটা অ্যাকচুয়ালি বর্জ্য ব্যবস্থাপনার প্রভাব।
ইউট্রোফিকেশন কি, যখন মানুষ দৈনন্দিন এই যে কাজকর্ম করছে, নানা রকম ব্যবহার করছে জিনিসপত্র, কাপড় কাচা জল, চান করা জল, গৃহস্থলের জল, এগুলোর মধ্যে প্রচুর কি থাকে, জৈব পদার্থ, সার থাকে। সেগুলো যখন মানুষের বাড়ি থেকে বেরিয়ে কোনো এরকম নিচু জায়গায় বা কোনো পুকুরের মধ্যে বা জলাশয়ের মধ্যে গিয়ে জমা হয়, সেক্ষেত্রে সেই জলাশয়ে প্রচুর পরিমাণে জৈব পদার্থ বা সার বেড়ে যায়, যে কারণে কি জলাশয়ের উপর এরকম সবুজ রঙের শ্যাওলা জন্মায়, এবং সেই জলের ভিতরেও কিন্তু ভাসমান কতগুলো শ্যাওলা থাকে, যেটা কি কারণে হয়, এই যে জৈব পদার্থ বেড়ে যাওয়ার কারণে, যে সার জাতীয় পদার্থ, বর্জ্য পদার্থ বেড়ে যাওয়ার কারণে সেগুলো এত হারে বৃদ্ধি পায় যে জলের ভিতরে অক্সিজেনের অভাব হয়, এবং সেখানে জলজ প্রাণীগুলো যে আছে সেই জলজ প্রাণীগুলো অক্সিজেনের অভাবে মারা যায়, এবং সম্পূর্ণ জায়গাটা লাস্টে কি হয়ে যায়, একটা কি বলবো, জলজ প্রাণী যদি মারা যায় তাহলে ওখানে কি আছে, তাহলে এই যে আগাছা প্লাস এই যে শৈবাল দিয়ে ভর্তি একটা পুকুর বা জলাশয়, যেখানে কোনো প্রাণী নেই, অক্সিজেনের অভাবে সমস্ত প্রাণী মারা গেছে। এই যে ঘটনাটা ঘটছে, এটা কি ভালো হচ্ছে? এটা প্রকৃতির জন্য ভালো নয়। এটা কিন্তু মনে হচ্ছে যে আমাদের না এখন তো শৈবাল যেমন হচ্ছে ভালোই তো, কিন্তু না, সেখানে বড় জলজ বাস্তুতন্ত্র যেটা ইকোসিস্টেম, সেটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। কিসের কারণে? এই মানুষের তৈরি বর্জ্যের কারণে। এই যে ঘটনাটা, এটাকেই বলা হচ্ছে কি, ইউট্রোফিকেশন। ঠিক আছে, এই ইউট্রোফিকেশন কি, এটাও ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে। ঠিক আছে, এবার বর্জ্য ব্যবস্থাপনায় তোমাদের শিক্ষার্থীদের কি কি ভূমিকা আছে, এটা তোমাদের পরীক্ষায় 5 নম্বরে আসতে পারে, কিন্তু অনেক দিন হলো বা অনেক মাধ্যমিক পরীক্ষা হলো, এটা কিন্তু আসেনি পরীক্ষায়। কিন্তু খুব সহজ জিনিসটা, যদি তোমাদের কাছে অল্টারনেটিভ না থাকে যে অ্যান্সার করতেই হবে, তখন সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নটা করবে, কারণ এটা খুব কঠিন প্রশ্ন নেই, বুঝে নাও। তাহলে তোমাদের কি ভূমিকা, ওই যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো পড়লে সেগুলোই তোমাদের ভূমিকা, সেগুলো তোমাদের পালন করতে হবে। তাহলে বর্জ্যের পরিমাণকে হ্রাস করতে হবে, আর ওই যে প্রত্যাখ্যান করতে হবে, প্রত্যাখ্যান করা শিখতে হবে, যেই যেটা জিনিসের তোমার দরকার নেই, প্লাস্টিক দিচ্ছে তোমাদেরকে, সেটা নিতে অস্বীকার করতে হবে। 2 নম্বর, পুনরায় ব্যবহার করা শিখতে হবে, রিউজ করা শিখতে হবে, পুরনো জিনিস ব্যবহার করা শিখতে হবে, পুনরাবর্তন, পুনরায় সেটাকে রিসাইকেলিং, যেগুলো প্লাস্টিক রিসাইকেলিং যোগ্য, সেগুলোর পিছনে এরকম করে একটা চিহ্ন দেওয়া থাকে, দেখবা প্লাস্টিকের ত্রিভুজ থাকবে, ত্রিভুজের মতো, সেই ত্রিভুজটার পিছনে এরকম রিসাইকেলের চিহ্ন দেওয়া থাকে। যাই হোক, এরকম ছবিটা তো, রিসাইকেলিং বা পুনরাবর্তনীয় যে সমস্ত পদার্থ, সেগুলোকে আলাদা করে ফেলতে হবে। তারপর অভ্যাস গঠন। দেখো তোমাদের অভ্যাস কি, একটা বিভিন্ন ধরনের যে খাবারের জিনিস, প্যাকেটজাত খাবারের জিনিস তোমরা খাচ্ছ, 5 টাকা 10 টাকা যাই হোক, সেই জিনিসগুলো তোমরা যেখানে খুশি সেখানে ফেলবে, সেটা করা যাবে না, সেটা সুনির্দিষ্ট জায়গাতেই ফেলতে হবে। এই যে নেসলে কোম্পানি এখানে কি করছে, এই স্কুলে এগুলোকে ইনস্টল করে দিয়েছে, যাতে তার বর্জ্যটাকে ব্যবস্থাপনা করা যায়। সেখানে দেখো তারা সেই ক্লিন পেপার অ্যান্ড কি আছে, কার্ডবোর্ড, তাহলে এইভাবে এখানে পেপার আর কার্ডবোর্ড ফেলা যাবে, এভাবে আলাদা আলাদা করে, প্লাস্টিকের জন্য আলাদা, ঠিক আছে, পেনের জন্য আলাদা, এইভাবে আলাদা আলাদা করা আছে, সেই আলাদা আলাদা নির্দিষ্ট জায়গাতেই ফেলতে হবে। সেই অভ্যাসটা গঠন করতে হবে তোমাদের। ব্যাপক প্রচার অভিযান, এবং সঙ্গে সঙ্গে কি করতে হবে, সঙ্গে সঙ্গে প্রচার, এই বর্জ্যের কুপ্রভাব, সেই প্লেকার্ড তৈরি করে, সেই পোস্টার তৈরি করে, কিন্তু র্যালি বের করে কিন্তু সেই প্রচার করতে হবে, এবং তোমাদের নিজের বাড়িতে এই বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি জানাতে হবে, এবং বর্জ্য ব্যবস্থাপনা করে দেখাতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে, এই যে পরিষ্কারকরণ, মাঝে মাঝে তোমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ আছে, যেখানে আমরাই থাকি, তাই না, সেই জায়গাগুলোকে পরিষ্কার করার দায়িত্ব আমাদের। সেই মাঝে মাঝে নিজেকে হাত লাগাতে হবে, নির্দিষ্ট কতগুলো সচেতনতা বজায় রেখে সেই জায়গাগুলোকে সাফ করতে হবে। ঠিক আছে, এরপরে এই চ্যাপ্টারে যে একটা লাস্ট যে অংশটা আছে, সেটা হলো ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব। আমাদের দেখো এই জিনিসটা দেওয়ার কারণ আছে, আমরা পবিত্র নদী মানি গঙ্গাকে, আর আমাদের পশ্চিমবঙ্গে যদি এই গঙ্গারই একটা পবিত্র রূপ হচ্ছে কি, ভাগীরথী হুগলি নদী, যেটা বড় শহর কলকাতার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই না। এই কলকাতার উপরে হুগলি নদীর উপর আশ্চর্য, যেটা বিস্ময়ের সপ্তম আশ্চর্য, একটা আশ্চর্য, একটা কি বলবো, একটা ইঞ্জিনিয়ারিংয়ের মহান সৃষ্টি, সেটা হলো কি, বিদ্যাসাগর সেতু, বা এই যে হাওড়া সেতু আছে, এই সেতু, তার নিচে যদি একটু লক্ষ্য করি হুগলি নদী, সেই হুগলি নদীর 2 প্রান্ত কিন্তু বর্জ্যতে ভরে গেছে, এবং নদীর মধ্যে অজস্র বর্জ্য ভেসে বেড়াচ্ছে। তো এই বর্জ্যগুলো কি করছে, নদীটার যে প্রকৃতি আজকে থেকে 50 বছর আগে যেরকম ছিল, সেই নদীটার কিন্তু সেই গুণগুলোই নষ্ট হয়ে গেছে। আগে গঙ্গায় চান করলে পাপ ধুয়ে যেত, এখন গঙ্গায় চান করলে উল্টে দূষণ নিয়ে আসতে হবে, পাপ তো ধুবে না, উল্টা পাপের ভাগিদার হবে। ঠিক আছে, যাই হোক, উৎস
এই যে দূষণ আসছে, এই আজকে যে হুগলি নদীর যা অবস্থা, এর কারণ কি? দেখো, পৌরসভা ওই যে শহরের ভিতর দিয়ে গেছে, তাহলে পৌরসভার সমস্ত ড্রেন, সমস্ত বর্জ্য পদার্থগুলো কী করছে, এই হুগলি নদীর দিকে ড্রেনগুলো করে দেওয়া আছে। তো যত শৌচাগার, যত কি বলবো নালা আছে, সবগুলোই কিন্তু নদীমুখী, তার জন্য নদী দূষিত হয়ে পড়ছে। তারপরে হুগলি নদীর দুই তীরে অসংখ্য কলকারখানা আছে, সেই কলকারখানার ব্যবহার যে জল। এরপর ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন আমাদের হিন্দু ধর্ম মতে অনেক রকম অনুষ্ঠান হয়, যে ক্ষেত্রে কি ফুল, বেলপাতা এগুলো কিন্তু কি করা হয়, নদীতে নিক্ষেপ করা হয়। এবার সেগুলো থেকে কি হচ্ছে, সেগুলো প্রকৃতিতে মিশতে না পেরে সেগুলো তো আর নদীতে ফেলার জায়গা নয়, তাই না? এত পবিত্র একটা জায়গা, সেখানে আমরা এই পদার্থগুলো ফেলে উপস্থিত আমরা তাজা ফুলটা বা প্রসাদ আমরা ফেলছি, কিন্তু সেটা তো আর চিরকাল থাকবে না সেভাবে, সেটা কি পচে যাবে, তারপরে জলটাকে দূষিত করবে। এই ধর্মীয় অনুষ্ঠানের জন্য, ধর্ম সংক্রান্ত কারণেও কিন্তু প্রচুর হারে দূষণ হচ্ছে, ঠিক আছে? এবার নদীর পাড়ে ধূপ জ্বালাচ্ছে, ঠিক আছে, এরকম করে অজস্র, কেউ হয়তো প্রদীপ জ্বালিয়ে ফেলে দিচ্ছে, সেই তেল, সেই প্রদীপ, সেগুলো কি আস্তে আস্তে নদীটাকেও ভরাট করছে, নদীর জলকেও দূষণ করছে, এবং নদীর যে পাড়ের যে সুন্দর যে রূপটা সেটাকে নষ্ট করেছে, দৃশ্য দূষণ করে দিচ্ছে। এত সুন্দর একটা জায়গা, এত সুদৃশ্য, যেখানে নদীর পাড়ে বেশি কত শান্তি লাগার কথা, সেখানে দুর্গন্ধে অশান্তিতে অসুস্থ লাগবে, ঠিক আছে? এই হলো বর্জ্য উৎস। এর প্রভাব কি? এর প্রভাব হচ্ছে মারাত্মক প্রভাব পড়ছে, ঠিক আছে? এই যে দেখো, আমি এখানে একটা ডলফিনের বা শুশুকের ছবি দিয়েছি। তোমরা জানো ডলফিন একটা অন্যতম বুদ্ধিমান জলজ প্রাণী, যে কি যাকে দিয়ে সার্কাস দেখানো হয়, তাই না? এ কি শব্দ অনুসরণ করতে পারে, শব্দ বুঝতে পারে, একে ট্রেনিং দেওয়া যায়, একে দিয়ে অনেক রকম সার্কাস দেখানো যায়, তোমরা দেখেছো জানি আমি। তো এই ডলফিন এক সময় কিন্তু হুগলি নদীতে থাকতো, আসতো, ঠিক আছে, সমুদ্র থেকে হুগলি নদীতে। কিন্তু এই দূষণের প্রভাবে আজকে ডলফিন লুপ্ত, হুগলি নদীতে ডলফিন এখন লুপ্ত প্রায় প্রাণী। হুগলি নদীতে আর ডলফিন দেখা যায় না, যেটা আজ থেকে 50-60 বছর আগে কিন্তু হামেশাই দেখা যেত। তাহলে এত সুন্দর একটা জীব দেখো, মানুষের কারণে কিন্তু প্রকৃতি থেকে লুপ্ত হয়ে গেল। এক নাম্বার কি, নদী ভরাট হচ্ছে, যেটা বললাম, এগুলো ফেলার জন্য এই যে কাকা কি করছে, এই সমস্ত বর্জ্যগুলোকে আবার নদীতে নিক্ষেপ করছে, তো নদীর বুকটা কী হয়েছে, ভরাট হয়ে যাবে, তার ফলে বন্যা হবে। 2 নম্বর, জল দূষণ হচ্ছে, এগুলো নদীতে ফেলার জন্য। জলটা কি নদী কি এগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে? না, এগুলো তো আবার তোমাদেরকে মানে মানুষকেই ফিরিয়ে দিচ্ছে। তাহলে এগুলো কি হচ্ছে, নদী জল দূষণ হচ্ছে, নদীর ঘাটের দুরবস্থা। নদীর ঘাটে যেটা কথা বললাম, এখানে শান্তিতে বসে থাকার মতো আর অবস্থা পরিস্থিতি নাই। আর কি, এই সমস্ত বর্জ্য প্রভাবে আলটিমেটলি নদীতে যে জলজ প্রাণী আছে, যে মাছগুলো আছে, সেগুলো দিন 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 সংখ্যায় হ্রাস পাচ্ছে বা প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবার এই বর্জ্যের যে ব্যবস্থাপনা আমাদের জানতে হবে, যেরকমটা বললাম, সমস্যা পড়বো এবং তার সমাধানও কিন্তু আমাদের জানতে হবে। সমাধানটা দেখে নিই কী করা যায় বা কী করা হয়েছে, সরকারের পক্ষ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? অবশ্যই নেওয়া হয়েছে। গঙ্গা অ্যাকশন প্ল্যান ইম্পর্টেন্ট, এটাও। এই গঙ্গা অ্যাকশন প্ল্যান কী, কবে নেওয়া হয়েছে? 1985-এ গঙ্গাকে বা ওই আমাদের পশ্চিমবঙ্গে হুগলি নদীকে দূষণমুক্ত রাখতে এই 1985-এ গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে। আর এর দায়িত্ব দেওয়া ছিল কি, কলকাতা শহরে যে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, এটাও ইম্পর্টেন্ট, কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং তারা কি করলো, অবশ্যই দায়িত্বটা অনেকটাই পালন করেছে। 2012 সাল পর্যন্ত এই কর্মসূচির আন্ডারে 175টি গঙ্গামুখী নালা, যে শহর থেকে যে নর্দমাগুলোকে গঙ্গায় ফেলা হতো, সেই নালাগুলোকে বন্ধ করে কি করেছে, 25টি নোংরা জল শোধনাগার স্থাপন করছে, যেখানে এই নালাগুলোর জলটাকে ফিল্টার করে ফেলানো হয় নদীতে। আর তার পাশাপাশি কি 24,000 শৌচালয়, টয়লেট, মানুষ কি করে, এখনও মানুষ সেই নদীর পাড়ে শৌচ করে, টয়লেট করে, যে কারণে নদীর জল এতটাই দুরবস্থা, এতটাই দূষিত হয়ে পড়ে। সেই শৌচাগার 24,000 শৌচাগার তৈরি করেছে এবং 20টা বৈদ্যুতিক শবদাহ চুল্লি নির্মাণ করেছে। দেখো, নদীর পাড়ে আরও কি শবদাহ করার হিন্দু মতে মৃত শরীর পোড়ানোর কিন্তু ব্যবস্থা থাকে। সেক্ষেত্রে কিন্তু এই জলের সঙ্গে কিন্তু সেই দূষিত সেই মৃতদেহ পোড়ানোর অবশিষ্টাংশ কিন্তু জলে মিশে গিয়ে জল দূষণ করেছে। সেজন্য তার জন্য কি করা হলো, 20টা বৈদ্যুতিক চুল্লি স্থাপন করা হলো, যাতে নদীতে সেই জল দূষণ না হয়। আর পাশাপাশি কি 75টা জায়গায় কি পার্ক তৈরি করা হলো, যাতে গঙ্গার তীর সৌন্দর্য হয়ে ওঠে, পার্কে যাতে মানুষ আর পার্কে গেলে তার নোংরা ফেলবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য 75টা জায়গা নদী পাড়ে সৌন্দর্য বা পার্ক তৈরি করলো। আর সেন্ট্রাল লেভেলে কি বর্তমান কেন্দ্রীয় সরকার কি করেছে, গঙ্গায় পরিষদ প্রকল্পে 6,300 কোটি টাকা বরাদ্দ করেছে, যাতে দিল্লি, ঠিক আছে, কানপুর, এই সমস্ত শহরগুলোর মধ্যে দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, বেনারস, সেই সমস্ত জায়গাগুলোতে
এত সুন্দর গঙ্গা পবিত্র নদীকে যে অপবিত্র করছে, দূষিত করছে, সেই দূষণ পদার্থ সরানোর জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে এবং 6,300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যাতে গঙ্গা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। তো পরিষ্কার পরিচ্ছন্ন করার থেকে কি আমরা যদি সেই বর্জ্যকে ব্যবস্থাপনা করতে পারি, বর্জ্যকে যদি সেই পরিকল্পিতভাবে যদি ফেলতে পারি, তাহলে আর পরিবেশে এই টাকা খরচ করে আর নদীকে প্রকৃতিকে পরিষ্কার করতে হবে না, তাই না? সেই জন্য কী দরকার, প্রত্যেকটা নাগরিকের সুনাগরিকের উদ্দেশ্য বা সুনাগরিক হতে গেলে প্রত্যেককেই কিন্তু বর্জ্যের ব্যবস্থাপনা করতে জানতে হবে, ঠিক আছে? বর্জ্য যেখানে সেখানে ছোড়া যাবে না। আজকে থেকে আমি মনে করি আজকে থেকে বোধহয় তোমরা আর কেউ বর্জ্যকে যেখানে সেখানে ফেলবে না। তাই তোমরা সবাই আজকে পণ করো যে আজকে থেকে তোমরা যেখানে সেখানে বর্জ্য ফেলবে না, সুনির্দিষ্ট জায়গাতেই সুনির্দিষ্ট বর্জ্যকে ফেলবে, ঠিক আছে? এটাই হবে তোমাদের একটা সাকসেস, তুমি একটা সুমানুষ তৈরি হবে, সুনাগরিক তৈরি হবে। তো যাই হোক, এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো হয়, যে কোশ্চেন্সগুলো এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলো কী কী দেখো। লিচেট কী, স্ল্যাশ কী, ইউট্রোফিকেশন কী, ইলেকট্রিক বর্জ্য কী, জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কী বোঝো, জৈব অভঙ্গুর বর্জ্য বলতে কী বোঝো, ফোড়ারা পড়িয়েছি, চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উৎস পড়িয়েছি, এটাও পড়েছি। ল্যান্ডফিল কি, ভরাটকরণের আরেক নাম ল্যান্ডফিল, সরি ভরাটকরণ, ভরাটকরণ যে তাকে ইংরেজিতে ল্যান্ডফিল বলা হয়, ঠিক আছে? এই দুটো অ্যাকচুয়ালি একই জিনিস। স্ক্রাবার কি বলেই দিলাম, ঠিক আছে? গঙ্গা অ্যাকশন প্ল্যান কি লাস্টে ছিল, নমামি গঙ্গে কি হয়ে গেছে। বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো, বিষাক্ত বর্জ্য বলতে কী বোঝো, বিষাক্ত বর্জ্যের উৎস আর উদাহরণগুলো, কী কী ক্ষয়ক্ষতি করে, কী কী রোগ বেশি হয়, আর বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা, ঠিক আছে? এর মধ্যে এখন তোমরা হয়তো ভাবছো যে লিচেট, স্যার তো এটা পড়ালেন না। লিচেট হচ্ছে কি, যখন ওই যে ভরাটকরণ পদ্ধতি নিচু জায়গায় যখন বর্জ্য ফেলানো হয়, পৌরসভার বর্জ্য, সেগুলোতে যখন এই যে বৃষ্টির দিন, বর্ষার দিন বৃষ্টি হয়, সেই বর্জ্যের উপরে বৃষ্টিপাত হয়, সেই বর্জ্য ধোয়া যে জলটা সেটাকে লিচেট বলা হয়। স্ল্যাশ কি, স্ল্যাশ হলো নোংরা আবর্জনা, ঠিক আছে? নোংরা আবর্জনা হচ্ছে স্ল্যাশ। তারপরে ইউট্রোফিকেশন তো বলেই দিলাম। ইলেকট্রনিক বর্জ্য হলো বিভিন্ন রকম ইলেকট্রিক তার, ঠিক আছে, নষ্ট হওয়া ইলেকট্রনিক জিনিস, তার থেকে যে যে বর্জ্যটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক বর্জ্য বা ই ওয়েস্টও বলা হয়, এটাকে ই ওয়েস্টও বলা হয়ে থাকে, ঠিক আছে? জৈব ভঙ্গ এগুলো তো বলে দিলাম, ফোড়ারও বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে এখানে এই চ্যাপ্টার থেকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ, এবং এখানেই এই যে চ্যাপ্টার বর্জ্য ব্যবস্থাপনা যে চ্যাপ্টারটার সেকেন্ড পার্ট দিয়ে এই চ্যাপ্টারটা শেষ। একটা ছোট্ট একটা চ্যাপ্টার এবং খুবই মজাদার চ্যাপ্টার। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমরা কতটা বুঝতে পারলে, কীরকম লাগলো ক্লাসটা, তোমরা বর্জ্য ব্যবস্থাপনা করতে পারবে কি না, ঠিক আছে? এবং করতে পারলে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো, যাতে আমাদের প্রকৃতি সুন্দর থাকে, তারাও যেন বর্জ্য ব্যবস্থাপনা শিখতে পারে। বন্ধু বান্ধবের মধ্যে এই ক্লাসটাকে শেয়ার করো, ঠিক আছে? তো যারা দেখছো অবশ্যই আশা করবো তোমরা অন্তত একটা লাইক করতে পারো, তাই না? অবশ্যই লাইক করবে। আর তাহলে এর পরবর্তীতে অন্য চ্যাপ্টার নিয়ে আরও ইন্টারেস্টিংভাবে আমরা পড়তে চলেছি, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।